আজকের আলোচনা পর্ব থেকে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নানা বাড়ির সম্পত্তিতে যে মায়ের হক আদায় করবেন সেটি কিভাবে করবেন। আজ সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের পুরুষ শাসিত সমাজে দেনমোহর পরিশোধে এবং বোনদের তাদের হক বুঝিয়ে দেওয়ার বেলায় অপারগ প্রকাশ করে থাকেন আমাদের ভাইয়েরা। অন্য সকল দিক থেকে যে পুরুষদের সুপুরুষ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, তলিয়ে দেখা যায় যে সেই ব্যক্তি নিজেও স্ত্রীর দেনমোহর আজও পরিশোধ করেনি, নয়তো বাবার মৃত্যুর পর বোনদের অংশটুকু বুঝিয়ে দেয়নি। আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আবার অনেকে রয়েছেন বাবারা মারা গিয়েছে কিন্তু বাবার জীবিত থাকা অবস্থায় দাদার রেখে যাওয়া সম্পত্তি ফুপুদের হক বুঝিয়ে দেননি, ভাইদের ছেলেরা বুঝিয়ে দিতে চান না। প্রিয় দর্শক, আমার প্রশ্ন হলো, এই যে বাবার সম্পত্তিতে আমরা ছেলেরা যদি পাই তাহলে মেয়েরা কেন বঞ্চিত হব? মেয়েরা কি তাদের হক আদায় করতে পারে না? যেহেতু পবিত্র আল কোরআন সূরা নিসাতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পত্তি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা কোন সাহসে মেয়েদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করি? আমাদের দেশে জমি জমা নিয়ে কঠিন বাস্তব হচ্ছে একটি বিষয়, যে দখল থেকে উচ্ছেদ করা। দখল থেকে সহজে উচ্ছেদ করা যায় না। তার উপরে বোন তার ভাইকে, ফুপু তার ভাইয়ের ছেলেদের, তাদেরকে পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করবে, এটা তো কল্পনা করার বাইরে, বা কল্পনা করাই যায় না। আমাদের সমাজে আমাদের বোনেরা কল্পনাই করতে পারেন না। উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির বন্টন এত সুস্পষ্ট বিধান আমরা এটা মানতে চাই না। আমাদের সমাজ ব্যবস্থা এমন তৈরি করেছি যে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বা হচ্ছে, এইটা তাদেরকে না বুঝে উল্টো তারা বাপের বাড়ি থেকে এসে জোর জুলুম করছে এমন প্রেক্ষাপট সৃষ্টি করে দেয়। এই প্রেক্ষাপট যুগ যুগ ধরে চলে আসছে, এমনভাবে পালিত হচ্ছে যে আমাদের অনেক সহজ সরল মা বোনেরা মনে করতে শিখে গেছেন, এখন বিশ্বাস করেন যে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসলে ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে বা বাপের বাড়ি গেলে আগের মতো আদর আপ্যায়ন করবে না। এবার আসুন জানি, যখন দেখবেন কেউ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, ভাইরা তাদের বোনদেরকে বা ফুপুদেরকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না, তখন আপনাকে নিজ দায়িত্বে কিন্তু এই অধিকারটুকু নিতে হবে বা অধিকার চাইতে হবে। যখন ওনারা আপনাদের ইচ্ছে করে বা আপনাদের অধিকার বুঝিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু নিজেদের অধিকারের জন্য আপনাদের লড়াই করতে হবে। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে আছে, তারা তাদের মামতো ভাই বোনদের সাথে লড়াই করে হলেও এই সম্পত্তি আদায় করে নিয়ে আসতে পারে। তবে এই লড়াই শরীরে বা লাঠি সোটার লড়াই নয়, এটি হবে আইনি লড়াই। আইনের মাধ্যমে লড়াই করে আপনি আপনার অধিকারটুকু নিয়ে আসতে পারেন। এবারে আসুন দেখি কিভাবে আইনি লড়াই করবেন, সেই বিষয়টি সম্পর্কে একটু জানি। আপনার প্রথম কাজ হলো, আপনার নানা বা নানির যার নামে সম্পত্তি ছিল ওনার সকল সম্পত্তির কাগজপত্র বের করতে হবে। এখানে মামা বা মামতো ভাইয়েরা আপনাদেরকে বাধা দিবেন এই কাগজপত্র বের করার ক্ষেত্রে, তবে আপনাদের কিন্তু এই কাগজপত্র বের করে নিয়ে আসতে হবে। সম্পত্তিটা যেই তহসিল অফিসে রয়েছে সেই অফিসে যোগাযোগ করে আপনাকে কিন্তু আপনার নানা বা নানির নামে কতটুকু সম্পত্তি রয়েছে সেই কাগজপত্রগুলো বের করে আনতে হবে প্রথমে। এরপর কাজ হলো নানা বাড়ির নাম দিয়ে খতিয়ান তল্লাশি শুরু করবেন। এই ক্ষেত্রে আপনাকে সম্ভাব্য দাগ নম্বর দিয়ে সহযোগিতা করতে হবে। খতিয়ান এক বা একাধিক হতে পারে। খতিয়ান পাওয়ার পর আপনার কাজ হলো, আপনি নিশ্চিত হবেন যে আপনার নানা বা নানির নামে সম্পত্তি কি পরিমাণ রয়েছে। তারপর আপনার মায়েরা ভাই বোন কজন, উত্তরাধিকারী হিসেবে আপনার মায়ের অংশ কতটুকু পাওয়ার কথা সেটি কিন্তু বের করবে। সকল কাগজপত্র বের করার পরে আপনার কাজ হলো একটি সালিশি বৈঠক করা। এবার ঘরোয়াভাবে চেয়ারম্যান মেম্বার সহ আত্মীয় স্বজন নিয়ে একবার বসবে মায়ের অংশ বের করার জন্য। আপনার কাছে যেহেতু কাগজপত্র রয়েছে সেহেতু সালিশ করতে সালিশারদের আর কোনো অসুবিধা থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ সালিশদার নিয়ে বসেন, কিন্তু সালিশ করতে কাগজপত্র ঠিক থাকে না বা প্রস্তুত রাখা হয় না বলে মুখে মুখে হিসেব করা হয়ে যায় যে সম্পত্তি কতটুকু অংশ পাবে। ফলে দেখা যায় সালিশি শেষ হওয়ার পরে জমি আর ফেরত পান না। আবার অনেক সময় দেখা যায় সালিশদারদের
কেউ মানেন না, ধরে নেন আপনার মামা বা মামতো ভাই নিজেই চেয়ারম্যান বা মেম্বার বা প্রসিদ্ধ সালিশদারদের তারা মানতে চান না, তখন আপনার মায়ের হক কিভাবে বের করবেন বা কিভাবে বুঝে নেবেন? সেই ক্ষেত্রে আপনাকে আপনার নানা বা নানির জায়গাতে যে জেলায় রয়েছে সেই জেলার জজ আদালতে গিয়ে বাটোয়ারা মামলা করতে হবে। বাটোয়ারা মামলা করতে গেলেও কিন্তু আপনার সালিসি পরিষদে যে কাগজপত্রগুলো প্রয়োজন ছিল বা দরকার ছিল সেই কাগজপত্রগুলো উপস্থাপন করতে হবে, আর একটা লম্বা সময় নিয়ে আপনাকে কিন্তু আদালতের জায়গায় আসা যাওয়া করতে হবে। সেই মানসিকতা নিয়ে কিন্তু আপনি বাটোয়ারা মামলা করবেন। তাহলে একটা নির্দিষ্ট সময় পর আদালত বাটোয়ারা আইন অনুসারে আপনার মায়ের অংশটি বের করে দিবে, তখন আইনি প্রক্রিয়া আপনি সেই অংশটুকু বুঝে নিতে পারবেন। এইটা একটা লম্বা প্রসেস, তাই আপনার মানসিকতা ওইরকম হওয়া উচিত যে আপনি অনেক দিন ধরে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরবেন, তারপর আপনি আপনার মায়ের অংশটা বুঝে পাবেন। তাই আমি ব্যক্তিগতভাবে এই ঘরোয়া পরিবেশ বা সালিশি পরিবেশের মাধ্যমে সমাধান হওয়াকে প্রাধান্য দিতে চাই, কারণ এটা খুব একটি সুন্দর প্রসেস যার মাধ্যমে আপনি আপনার অংশটা সুন্দরভাবে বের করে আনতে পারবেন। সালিশির মাধ্যমে অনেক সুন্দর টেকনিক রয়েছে যেগুলো অবলম্বন করলে আপনি আপনার মায়ের অধিকার আদায় করতে স্টেপ এগিয়ে থাকতে পারবেন। অবশ্যই নিজে যদি জমি জমা সম্পর্কে ভালো না বুঝে থাকেন সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তিকে সাথে রাখবেন যিনি আপনার হয়ে আপনার কাজকর্মগুলো করে দিবে। এতে আপনার জন্য সুবিধা হবে, কেউ আপনাকে নয় ছয় বুঝিয়ে আপনার মায়ের অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। তাহলে দর্শক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।